লিখতে হয়। যে অবস্থাতেই আপনি থাকুন, শয়তান এবং ঈশ্বরের মাঝখানে দাঁড়িয়ে থেকে একজন লেখক, একজন নাট্যকার, একজন কবি সামনে যত বাধায় আসুক লিখতে হয়। প্রত্যেকটা ভাষার সঙ্গে ক্ষমতা যুক্ত। ক্ষমতার বিন্যাস ছাড়া ভাষার বিন্যাস হয় না। যে ভাষা সাধারণ মানুষ বলে না, সে ভাষা কোনোদিন বাঁচতে পারে। আমেরিকার কথা ভাবুন, এখনকার 500 বছর আগেকার কথা ভাবুন। আমেরিকা থোড়াই ইংরেজি আবার ভাষা নাকি? হওয়ারই কথা নয় আমেরিকাতে ইংরেজি ভাষা। আমি শুধু বিশ্বাস করি না, শুধু তথ্য অনুসারে বলছি না, বাংলা না থাকলে, বাঙালি না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা আসত না। শেক্সপিয়ার তাহলে আমার বিশ্বাস যখন ম্যাকবেথ লিখছে, যখন লেডি ম্যাকবেথকে দিয়ে বলাচ্ছেন all the perfumes of Arabia cannot sweeten my little palm, এটা দেখাচ্ছেন আর এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন। প্রথমে যদি ভূত প্রেত না দেখানো হতো, সুপার ন্যাচারাল ব্যাপার যদি না থাকতো, ওইখানে বসে বিয়ারের বোতল ছিল বা বিয়ার বা মদের বোতল ছিল। বাংলা ভাষা আমার মা, আপনার মা, আপনার স্নেহ, আপনার শ্রদ্ধা, আপনার কামনা, বাসনা, হাহাকার, স্বপ্ন, এই সমস্ত নিয়ে বাংলা ভাষা। নমস্কার, আপনাদের সবাইকে আমার শুভ মধ্যাহ্ন। আমি প্রথমেই প্রণাম জানাই অধ্যাপক সত্যসুন্দর বর্মনকে, যার নামে এই বক্তৃতা। আমি খুব সম্মানিত বোধ করছি তার নামে এই বক্তৃতায় উপস্থিত থাকতে পেরে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং ভারত বিখ্যাত নাট্যকার ব্রাত্য বসু, মঞ্চে উপস্থিত উচ্চশিক্ষা অধিকর্তা মধুমিতা মান্না, নিখিলবঙ্গ রাজ্য সরকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রফিক সর্দার, সাধারণ সম্পাদক ডক্টর সুতপা সান্যাল এবং আজকে আপনারা। নাট্যকার শুধু নাট্যকার নন, তিনি বাংলা ভাষার প্রায় সমস্ত বিভাগে সাহিত্য, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নাটক তো রয়েছে, তাছাড়াও চলচ্চিত্র, মঞ্চ, সমস্ত জায়গায় তিনি শুধু এই পশ্চিমবঙ্গের, এই বঙ্গদেশের প্রধানতম একটি নাম শুধু নন, আমি মনে করি, আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে ভারতবর্ষের নাটকের ইতিহাসে বিজয় তেন্ডুলকার এবং এলকুঞ্চারের পর ব্রাত্য বসু সবচেয়ে বড় নাম। আমি 16 বছর তার সঙ্গে সিটি কলেজে অধ্যাপনা করেছি, পাশাপাশি চেয়ারে বসে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। লিখতে হয়। যে অবস্থাতেই আপনি থাকুন, শয়তান এবং ঈশ্বরের মাঝখানে দাঁড়িয়ে থেকে একজন লেখক, একজন নাট্যকার, একজন কবি সামনে যত বাধায় আসুক লিখতে হয়। রাত্রি 2টোর সময় বসে নাটক শুরু করে পরের দিন সকাল 12টার সময় যখন আমরা এক পাশাপাশি চেয়ারে এসে বসতাম, তখন ব্রাত্য একটু ফিসফিস করে আমাকে বলতো, কালকে নাটকটা শেষ করেছি। এই সাধনা না থাকলে লেখক হওয়া যায়, কবি হওয়া যায়, নাট্যকার হওয়া যায়। আজকে 60টা নাটক এমনি একজন লিখতে পারেন, 60-এর অধিক, আপনারা সবই জানেন। সুতরাং তিনি আজকে যেরকম ভাবে শুরু করে দিয়েছেন, যেভাবে আপনারা সমৃদ্ধ হলেন, যেভাবে ভারতবর্ষের এবং বিশেষ করে উত্তর ভারত এবং পশ্চিম ভারতকে কেন্দ্র করে
যে রাজনৈতিক বিন্যাসটা উনি বুঝিয়ে দিয়ে গেছেন, তারই পরিপ্রেক্ষিতে যেরকম ভাবে তিনি বলেছেন, আমি মনে করি সেটা আমার পক্ষে নির্দেশিকা। আমার অভিমুখ থাকবে সম্পূর্ণভাবে বাংলা ভাষার ভেতর, বা সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। উদাহরণ বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। বাংলা ভাষাতে সরাসরি ঢোকার আগে আমি একটা উদাহরণ দিই। আমার প্রথম যুক্তি, ভাষা আকাশ থেকে পড়ে না, তার একটা ডাইনামিক্স আছে, ডাইনামিক্স অফ পাওয়ার। প্রত্যেকটা ভাষার সঙ্গে ক্ষমতা যুক্ত। ক্ষমতার বিন্যাস ছাড়া ভাষার বিন্যাস হয় না। সুতরাং ক্ষমতা কিন্তু, অর্থাৎ পলিটিক্যাল পাওয়ার, কলোনিয়াল পাওয়ার, সেটাও পলিটিক্যাল পাওয়ার। একটা উদাহরণ দিলে আপনারা এখানে অনেকেই ইতিহাসের মাস্টার মশাই আছেন, সায়েন্সে যারা আছেন তারাও জানেন এটা। পারস্য, তখন পারস্য মানে আমাদের এই আফগানিস্তান থেকে শুরু করে বসফরাস পর্যন্ত, মানে তুর্কিস্তান। কি ক্ষমতা ভাব, মানে সক্রেটিসের আগে, অ্যারিস্টটলের আগে। এইবার একটা যুদ্ধ, পৃথিবী বিখ্যাত যুদ্ধ, ইতিহাসের সবচেয়ে আলোচিত যুদ্ধ, পার্সিয়ান ওয়ার। এই যুদ্ধটাতে যদি পার্সিয়া যদি জিতত, তাহলে ইউরোপে, মানে পাওয়ারটা দেখুন, এইখান দিয়ে গিয়ে স্পার্টা হয়ে এথেন্স হয়ে যুদ্ধটা ওই জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং স্পার্টা এবং এথেন্সের মধ্যে প্রচন্ড হয়, তা সত্ত্বেও লড়াইটা হয়েছে। ওই জায়গায় যদি জিতে যেত পার্সিয়ান ওয়ার, যদি পারস্য যদি জিতে যেত, তাহলে যে শেক্সপিয়ারের কথা বললেন ব্রাত্য বসু, শেক্সপিয়ার তাহলে আমার বিশ্বাস যখন ম্যাকবেথ লিখছে, যখন লেডি ম্যাকবেথকে দিয়ে বলাচ্ছেন, all the perfumes of Arabia cannot sweeten my little palm, এটা দেখাচ্ছেন, আর এক প্লেট বিরিয়ানি খাচ্ছেন। বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করতে হতো সারা ইউরোপে। এটা আমার কথা, বিখ্যাত হিস্টোরিয়ানের কথা। ইউরোপে যদি পারস্য যুদ্ধে যদি পারস্য জয়লাভ করতো, শুধু ডাইনামিক্স অফ পাওয়ারটা দেখো, তাহলে সারা ইউরোপ ইংরেজি বলতো না, ইংরেজি ভাষাটাই কনসেপ্টে পাল্টে যেত। ম্যাকবেথ লেখা হতো না, হলেও সে অন্য ভাষায় লেখা হতো। হ্যামলেট লেখা হতো না, অন্য ভাষায় লেখা হতো। এই যে যুদ্ধটা, এই যুদ্ধটার একটাই আমি ইতিহাস থেকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই। এর পরবর্তী সময়ে আরো যত যত ডাইনামিক্স, পলিটিক্যাল পাওয়ার, আমেরিকার কথা ভাবুন, এখনকার 500 বছর আগেকার কথা ভাবুন। আমেরিকা থোড়াই ইংরেজি আবার ভাষা লাগে, হওয়ারই কথা নয় আমেরিকাতে ইংরেজি ভাষা। হাউ ইট কেম টু আমেরিকা, যারা আবিষ্কার করেছিল তারা ইংরেজি কেউ জানে, তারা তো ইংরেজির লোক নয়। কিন্তু যখন এলো, তখন এমন একটা গলিপথ দিয়ে ঢুকে পড়লো ভাষাটা, অর্থাৎ সেই কলোনিয়াল, যে কলোনি এসে ভারতবর্ষে ঢুকেছে। এবং তারা অনেকটাই, ব্রাত্য বসু যে আধুনিক ইতিহাসের কথা বললেন, পোস্ট ইন্ডিপেন্ডেন্সের কথা বললেন, তার আগের থেকেই ভাষা বিন্যাস, বিশেষ করে ম্যাকলের কথা তো আপনারা সকলেই জানেন, ভাষা বিন্যাস শুরু হয়ে গেছে। কিন্তু সেই স্টেটগুলো, যেটা উনি অত সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনাদেরকে, তখনও পর্যন্ত বিন্যস্ত হয়নি, ভাষার উপর নির্ভর করে। এইবার এই একটা জায়গায় বাংলা ভাষা ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে ইউনেস্কোর সার্টিফিকেশন অনুসারে, ইউনেস্কো যে মর্যাদা দিয়েছে সেই অনুসারে হিসেব মতো, মানে নাম্বার অফ স্পিকার দিয়ে এটা ডিটারমিন করা হয়। দিয়ে একটা চার্ট দেখবেন, আপনাদের সবার হাতে মোবাইল আছে, দেখবেন, খুললে দেখতে পাবেন। চার্টটা হচ্ছে এরকম,
যে প্রথমে ম্যান্ডারিন অর্থাৎ চাইনিজ, তারপরে ইংরেজি, তারপরে স্প্যানিশ, তারপরে আরবি, তারপরে সংখ্যা অনুসারে হিন্দি এবং বাংলা। এই সংখ্যা জায়গাটায় আমি আসবো, এই হিন্দি বাংলার প্রসঙ্গে সংখ্যা জায়গাটায় আসবো। এই বিন্যাসের বাইরে ভাষা ইউনেস্কো অনুসারে চলে না। ভাষা চলে আমার আপনার জন্য, সাধারণ মানুষের জন্য, রাস্তার মানুষগুলোর জন্য, খেটে খাওয়া মানুষগুলোর জন্য, যাদেরকে মেরে পেলোডারে তুলে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে তাদের জন্য। ভাষাটা একেবারে সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসে। যে ভাষা সাধারণ মানুষ বলে না, সে ভাষা কোনোদিন বাঁচতে পারে। সবচেয়ে বড় দুটো উদাহরণ দিন। এক হচ্ছে ল্যাটিন। আপনি বলতে পারেন কে বলেছে ল্যাটিন বাঁচেনি? এখন তো বিয়েতে ল্যাটিন বলা হয় সারা ইউরোপে, আমেরিকায়। হ্যাঁ, সংস্কৃত, সংস্কৃত, ল্যাটিন। আপনারা দেখুন এই দুটো ভাষা এত মহৎ ভাষা, যে ভাষাগুলো থেকে ল্যাটিন থেকে সারা ইউরোপের ভাষা এবং সংস্কৃত থেকে সারা ভারতবর্ষের ভাষা। তো এরা সাধারণ মানুষ সেই ভাষাগুলো আর বলে না। রিক্সাওয়ালা বলে না, মাঝি মোল্লার বলে না। মাঝিরা সংস্কৃত ভাষায় গান লিখে গান গায় না। শচীন কট্টার যে গানগুলো আপনারা শোনেন মাঝি মোল্লারদের, সেই গানগুলো সত্যি সত্যি মাঝি মোল্লারদের লেখা এবং তারাই ওই গানগুলো গায়। সুতরাং এই একটা জায়গা হচ্ছে সাধারণ মানুষের ভাষা। সাধারণ মানুষ যদি সেই ভাষা না বলে, সেই ভাষা দাঁড়াতে পারে না। আজকে বাংলা ভাষা শুধু ইউনেস্কো তথ্য অনুসারে নয়, আমরা জানি যে এই ভাষার স্পিকার্স অর্থাৎ যারা বলতে পারেন এই ভাষা, তাদের সবাই বলেন না, কিন্তু যারা বলতে পারেন তাদের সংখ্যা প্রায় 30 কোটি। তর্ক হয়, কেউ বলে 31 কোটি, কেউ বলে 30 কোটি, কেউ বলে 29 কোটি বা 28 কোটি, এরকম একটু হিসেবটা এদিক ওদিক হয়। তো এই যে এত সংখ্যক মানুষ সারা পৃথিবীতে, এখানে বাংলাদেশে এই যে একটা বিরাট ভূখণ্ড আমাদের, এদিকে ঝাড়খণ্ডে চলে যান, বিহার চলে যান, উড়িষ্যা চলে যান, থেকে শুরু করে এদিকে নর্থ ইস্টের একটা বড় অংশ জুড়ে বাংলাদেশ তো রয়েছেই। তাছাড়াও রয়েছে হচ্ছে বিদেশ। এখন এই মুহূর্তে বিদেশে প্রচুর বাঙালি বসবাসকারী। সমস্ত দেশ যদি আপনি যুক্ত করেন তাহলে দেখবেন একটা বিরাট সংখ্যায় পৌঁছে গেছে। এইভাবে বাংলা ভাষার যে বিস্তার হয়েছে গত বিশেষ করে 25 বছরে, এবং বাংলা ভাষার যে আসল বিস্তার, সেই বিস্তারটা হচ্ছে বাংলা ভাষার গরিমা। অনেক লোক বাংলা বলতে পারে বলেই বাংলা ভাষা অসাধারণ, আমি কখন বলবো না। অনেক লোক তো হিন্দিও বলতে পারে, হিন্দি যে কোনো ভাষাই ভালো, কিন্তু এটা তো সত্যি। একটা ভাষাকে আমরা কিভাবে চিহ্নিত করি? ওই আবারও একই কথা বলবো যে ইংল্যান্ডের পাশেই তো ফ্রান্স। ফরাসি দেশে আপনারা জানেন যে সারা পৃথিবীর কালচারাল ক্যাপিটাল হচ্ছে প্যারিস। এখন যে আর্নেস্ট হেমিংওয়ের লেখা সেই বিখ্যাত 1920s যে বিখ্যাত প্যারিস, শুধু সেই প্যারিসের কথা, পিকাসো হেঁটে বেড়াচ্ছে, সালভাদর দালি হেঁটে বেড়াচ্ছে, সেই প্যারিস নয়। এমনকি এখনকার প্যারিস, এই এখনকার প্যারিসেও এখনো পর্যন্ত পৃথিবীর প্রধান সাহিত্য শিল্পের রাজধানী। কটা লোক ফরাসি বলে? পাশে একটু মরক্কো আছে, এদিকে সেনেগাল আছে, আর দু একটা আফ্রিকার দু একটা জায়গা আছে, এই তো ফরাসি বলে। এক্স্যাক্টলি, কতগুলো বলে। কিন্তু এটা তো বলতে হবে, সৈয়দ মুস্তফা সিরাজের একটা বিখ্যাত ঠাট্টা মনে পড়ে গেল এই মুহূর্তে। আপনারা সকলে জানেন, যারা সৈয়দ মুস্তফা আলী, সরি,
মুস্তফা আলী যে বলেছিলেন যে দুজনের সঙ্গে একজন অক্সফোর্ডের আর একজন সরবন ইউনিভার্সিটি। তো ভদ্রমহিলা অসম্ভব, যেরকম হয় ফরাসিরা অসম্ভব এলিটিস্ট, তো ওই অক্সফোর্ড থেকে পাশ করা ছেলেটি এসে আলাপ করছে বিদুষী মহিলার সঙ্গে। এটা মুস্তফা আলী গল্প। তো বলছে ফরাসি ভদ্রমহিলা বললেন, বললেন যে ও তাই নাকি, আপনি অক্সফোর্ডের থেকে পাশ করেছেন? তা মহাশয় আপনি ব্যাডমিন্টনে করেছেন না ক্রিকেটে করেছেন? এই উন্নাসিকতা শুধু উন্নাসিকতায় শেষ হচ্ছে না, এই গল্প থেকে বোঝা যায় ফরাসিটা কোন চোখে দেখত। আর দেখবেই তো, ব্যাটল অফ ম্যালডনের পর 1066 যা ঘটেছিল ফরাসিরা ইংল্যান্ডে, ইংরেজরা আমাদের এখানে ঠিক একই, ওখানে 150 বছর, এখানে প্রায় 200 বছর, একই ঘটনা। তো ওরাই তো শিক্ষিত করেছে। তার আগে কোথায় ইংরেজরা ছিলটা কোথায়? ইংরেজ যে ভাষা এখন প্রধান ভাষা পৃথিবীর, কোথায় ছিল? শেক্সপিয়ার যখন নাটক লিখছে, এখানে যিনি বসে আছেন তার সামনে নাটকের কথা বলা আমার পক্ষে খুব ধৃষ্টতা। এই মুহূর্তে তার শেক্সপিয়ার কেন্দ্রিক একটি নাটক কলকাতা মঞ্চে প্রদর্শিত হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে। তো এই যে যেটা বলার, সেটা হচ্ছে এমনকি ইংরেজি ভাষার অস্তিত্ব ছিল সেই সময় প্রায় নন এক্সিস্টেন্ট, কোনো অস্তিত্ব। আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় ইংরেজি ভাষার যে প্রথম দিককার লেখা আর বাংলা ভাষার যে প্রথম দিককার লেখা, সেটা আমার কথা নয়, বিখ্যাত অধ্যাপক দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের এখানে তিনি অধ্যাপক শিশির কুমার দাস পর্যন্ত বলেছিলেন, চর্যাপদের গভীরতার কাছে আমরা কিন্তু সেই গভীরতা এমনকি অপেক্ষা করেছি জিওফ্রে চসার পর্যন্ত, 1340 থেকে 1400। তো সুতরাং এই যে সময়কাল, সেই সময় থেকে ওরা হয়ে গেল কলোনিয়াল পাওয়ারে চলে এলো। এই যে ডাইনামিক্স অফ পাওয়ার এবং কিভাবে ল্যাঙ্গুয়েজকে ইনফ্লুয়েন্স করে, ছিল তো একটা ছোট্ট দ্বীপ। শেক্সপিয়ার যখন নাটক লিখছে, কটা লোক নাটক দেখতে আসতো? যে কটা আসতো তারা প্রথম থেকে বসে থাকতো। এবং আমি কিছুদিন আগে গ্লোব থিয়েটারে ঘুরে ঘুরে দেখছিলাম, আমাকে দেখিয়ে বললো, ওই দেখুন কোনায় ওখানে এসে সব গুন্ডাগুলো বসতো। ওরা যদি প্রথমেই যদি দারুণ হইচই না হতো, দেখুন বেশিরভাগ ভূত প্রেত, একদম শুধু ম্যাকবেথ নয়, আরো অনেক নাটক, কত অসামান্য নাটক। কিন্তু ওই প্রথমে যদি ভূত প্রেত না দেখানো হতো, সুপার ন্যাচারাল ব্যাপার যদি না থাকতো, ওইখানে বসে বিয়ারের বোতল ছুটতো বা বিয়ার বা মদের বোতল ছুটতো। সেক্সুয়ালিটি করতে হয়েছে বারবার। এই জিনিসটা তখন পর্যন্ত বর্বর এলিজাবেথন পিরিয়ড বলা হচ্ছে। এলিজাবেথন পিরিয়ডের সময় ভারতবর্ষ কি অসামান্য সংস্কৃতিতে গিয়ে বাংলা ভাষা উঠে আসছে, কি দারুণ ভাবে। এইবার আমার কথা হলো বাংলা ভাষার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এবার আমি বলবো, যে গরিমার জন্য আমরা আজকে বাঙালি বলে গর্বিত বোধ করি, সেটা শুধু ভারতবর্ষের পটভূমিকায় নয়, এটা সম্পূর্ণ জগৎ সংসারের পটভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। 3টে জিনিস আমি বলবো, সারা ভারতবর্ষের কোনো ভাষা থেকে এটা হয়। এমনকি যে সমস্ত বড় বড়, ঠিক আছে আমাদের গান্ধী নেই, ঠিক আছে আমাদের নেহরু, সো হোয়াট, কিন্তু দেখুন, এই বাংলা ভাষা না থাকলে এই কলেজ স্ট্রিট অঞ্চলে নবজাগরণ শুরু হতো না। 2, এই বাঙালি না থাকলে, বাংলা ভাষায় গানগুলো লেখা না বলে রক্ত গরম করে দেওয়ার যে সমস্ত গান, কবিতা একটার পর একটা মানুষকে রাস্তায় নামিয়ে আনছে। আপনি আন্দামান চলে যান, সেখানে দেখুন শুধু এইসব যারা গানগুলো গেয়েছিল তাদের ফাঁসি হয়েছে, বা তারা মারা গেছে, বা তারা শহীদ হয়েছে, তাদের একটার পর একটা নাম, নামের পর নাম, শুধু বাঙালির নাম। কয়েকটা পাঞ্জাবি, 2জন উত্তরপ্রদেশ, আর হয়তো একজন হরিয়ানা টরিয়ানা, এইসব জায়গা থেকে।
তাহলে স্বাধীনতাটা আনিয়ে এনেছে কারা? আমি শুধু বিশ্বাস করি না, শুধু তথ্য অনুসারে বলছি না, বাংলা না থাকলে, বাঙালি না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা আসত না। তিন এক গুচ্ছ নোবেল লরিয়েট এই কলকাতা থেকে, নামগুলো নিশ্চয় বলে দিতে হবে, শুধু জোড়াসাঁকো নয়, এক গুচ্ছ নোবেল লরিয়েট এই কলকাতা শহর থেকে। কে হিন্দু, কে খ্রিস্টান, কে শিখ, কে মুসলিম, ইট ডাজন্ট ম্যাটার। এই কলকাতা থেকে, এই বাঙালির সঙ্গে বসে থেকে, এই বাঙালির বৈঠকখানায় বসে জারিত হয়ে যখন সত্যেন বোস আইনস্টাইনের সঙ্গে কথা বলছেন, তখন এরাও তখন নিজেদের পথ খুঁজে বের করছেন। এই অন্বেষণ বাঙালির মধ্যে ছিল, বাঙালির টাকা ছিল। জগদীশবাবু একটা ল্যাবরেটরি করতে পারছেন না, পয়সা নেই। রবীন্দ্রনাথ গিয়ে ত্রিপুরায় বলছেন, ছেলেটা, মানুষটা এত গুণী মানুষ, ওটা কাজ করতে চাইছে, ল্যাবে টাকা দিন না। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের জন্য আমেরিকায় গিয়ে টাকা চেয়েছে, সে নিয়ে অনেক খারাপ কথা বলা হয়েছে, তার চিঠিগুলোতেই পাওয়া যায়। তো আজকে এই যে তিনটে বললাম, নবজাগরণ, যে নবজাগরণ ছাড়া আজকে মেয়েরা যে আপনারা কলেজে কলেজে পড়াচ্ছেন, আপনারা বিজ্ঞান চর্চা করছেন, আপনারা সাহিত্য চর্চা করছেন, আপনারা জ্ঞান চর্চা করছেন, ওই হাঁটুর উপর ঠেটো ধুতি পরা ওই বীরসিংগ্রামের লোকটা যদি না আসতো, তাহলে আপনারাও কোথাও থাকতেন। এই যে জায়গাটা তৈরি করেছে, এই নবজাগরণ থেকে শুরু করে, আমি 35 বছর সিটি কলেজে পড়িয়েছি, নবজাগরণের মাঝখানে বসে থাকতাম মনে হতো। যতদিন প্রিন্সিপালস রুমে আমাদের একটা বিশাল তৈলচিত্র আছে, আপনারা অনেকেই হয়তো গেছেন, দেখেছেন, ওটা খুব দুর্লভ তৈলচিত্র, রামমোহন। মানুষের দিকে তাকায়, তারপরে মাথাটা নামিয়ে রাখে। ভাবুন তো দেখি, আজকে বাংলার জন্য আমরা তো নেমেছি। এই মানুষটা বুঝিয়ে দিয়ে গেছিলেন যে আমি রামমোহন রায়, আমি যেমন বাংলা বলি, যেমন বাংলা লিখি, তেমনি আমি ইংরেজি জানি, তেমনি আমি আরবি জানি, ফার্সি জানি। এই ক্ষমতা, এই জিনিসটা বাঙালির ছিল। আর বাঙালি প্রথম থেকে বাংলা ভাষাকে ভালোবেসে যে মুহূর্তে ভারতবর্ষে ইংরেজি প্রবেশ ঘটেছে, সেই মুহূর্তে বাঙালি বাইলিঙ্গুয়াল। আজ আপনারা এখানে প্রত্যেকে বাইলিঙ্গুয়াল, আপনাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকে বাইলিঙ্গুয়াল, কেউ কম কেউ বেশি, কেউ ফ্লুয়েন্টলি বলতে পারে, কেউ বাংলা তো অনেকে ভালো বলতে পারে না, তাতে কি হচ্ছে, কিন্তু আমরা তো বাইলিঙ্গুয়াল। এই বাইলিঙ্গুয়াল যে কালচার এখন সারা ভারতবর্ষে, সেটা কিন্তু আমরা এখান থেকে শুরু করেছি। এই বাইলিঙ্গুয়াল কালচার বাংলা থেকে শুরু না হলে আজকে শুধু ভারতবর্ষে নয়, আমেরিকা এবং ইউরোপে যে শুধু বাঙালি নামগুলো নয়, যে বাঙালিরা ইংরেজি লিখে কি কোন জায়গায় যেতে পারে, তার একটা চূড়ান্ত জায়গা, একেবারে রেড কার্পেট ওয়েলকাম যাকে বলে, সেটা তৈরি করে দিয়েছে বাংলা। তারপর শুরু হয়েছে ভারতবর্ষ জুড়ে। সুতরাং এইখানে যে তিনটে জিনিসের আমি কথা বললাম, নবজাগরণ, স্বাধীনতা এবং একগুচ্ছ নোবেল লরিয়েট, আমার মনে হয় তৃতীয় বিষয়টা নিয়ে আমার এখন কথা বলার আছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু সমস্যা হচ্ছে এত কিছুর পরেও একটি ছোট্ট শব্দ, অস্মিতা, যেটা মাননীয় ব্রাত্য বসু ছুঁয়ে গেছে। যে অস্মিতা শুধুমাত্র ভাষা কতজন বলে সেটা দিয়ে তৈরি করা যায় না। অস্মিতাটা তৈরি হয় আপনি যে গরিমার মধ্যে বসবাস করছেন, যেভাবে ফরাসিরা গরিমার কথা বলেন, আমার কাছে মনে হয় যে অস্মিতা শুধুমাত্র 50 দিনের কোর্স করে শেখা যায় না। একটা ক্র্যাশ কোর্স করে নিলাম অস্মিতার উপর 5 দিনের কোনো একটা স্কুলে গিয়ে, আর আপনি অস্মিতাবাজ হয়ে উঠলেন, এটা সম্ভব নয়। এটা ইট কামস টু ইউ, একেবারে ডাউন থ্রু দ্য জেনারেশনস, এটা ভেতরে আসে। এই জিনিসটা ওরা শুনলে, ওরা তো বোঝেও না, ওরা শুনলে মারতে আসবে আমাকে। সারা ভারতবর্ষকে ভদ্র হতে শিখিয়েছে
যে শব্দটা নিয়ে নীরদবাবু অসামান্য লেখা লিখেছিলেন, এখনো পর্যন্ত সেই শব্দটা সারা ভারতবর্ষের চালু, অক্সফোর্ড ডিকশনারিতেও দেখবেন আছে, সেটা হচ্ছে বাবু। এই যে বাবু, আমরা এখন এটা মজা করে বলি বাবু কথাটা, কিন্তু এই যে ভদ্রলোক, যে বাবু, এই কনসেপ্টটাই তো তৈরি হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালির কাছ থেকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গত বছর গুলজার সাহেব সাহিত্য একাডেমিতে একটি অসামান্য বক্তৃতা দেন, প্রায় 5-6 পাতা লিখিত বক্তৃতা। এই 6 পাতা বক্তৃতার 5 পাতা জুড়ে, ভাবুন গুলজারের মতো লোক, যিনি বম্বে অস্মিতা তার মধ্যে চূড়ান্ত ভাবে রয়েছে, উর্দু অস্মিতা তার মধ্যে রয়েছে, তিনি সেখান থেকে কোনো কম্প্রোমাইজ করছেন না, কিন্তু ইতিহাস বলার সময় 100 বছরের ইতিহাস উনি যেটা পড়লেন, ভারতবর্ষের ইতিহাস, সিনেমার ইতিহাস, সেটা সংস্কৃতির ইতিহাস, সেটা শুনে আমি তো গিয়ে ওকে বক্তৃতা শেষে বললাম যে আপনি তো ভারতবর্ষের ইতিহাস বললেন না, আপনি বললেন বাঙালির ইতিহাস। আপনাকে আমি একটা প্রণাম করব, করতেই হবে। এটাই হচ্ছে, এটা মানতে চাইছে না ওরা। কেন চাইবে? যাদের একমাত্র জ্যাকেট, যে জ্যাকেটটা পরে থাকে, কেউ পরে কেউ পরে না, আসলে আছে জ্যাকেট, সেই জ্যাকেটটার নাম হচ্ছে 3টে শব্দ দিয়ে। সেই 3টে শব্দ কি? যেটা ওদের মূল স্লোগান, স্বপ্ন এবং স্বপ্নে পৌঁছতে না পারার হাহাকার। কি সেটা? সেটা বাংলার জন্য। স্বপ্নটা কি? হিন্দি, হিন্দু, হিন্দুস্থান। এটা করতে পারিনি বলেই এই ভাষা ভূখণ্ডে, অর্থাৎ বাংলা ভাষার অঞ্চলে এটা করতে পারিনি, বারংবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ হয়েছে বলে তার মধ্যে হাহাকার তৈরি হয়েছে, ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, এবং এই কি একটা জিনিস পেলাম না। এই যে পেলাম না, সবাইকে পেয়েছে কিন্তু পেলাম না, হাতে নেই, এবং সেটা একমাত্র ঠেকাতে পেরেছেন একজন মানুষ, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আপনি যেখানে যান, যাই বলুন, যাই করুন, আপনাকে এই আধুনিক ইতিহাস, ভারতবর্ষের এই আধুনিক ইতিহাসকে, এই সত্যকে মেনে নিতেই হবে। এই সত্য কথাটা শুনেই আমার মনে হলো, জাকব-তোর একটা বিখ্যাত উক্তি আছে, আপনারা অনেকেই জানেন। জাকব তো আপনারা জানেন, ফরাসি লেখক, নাট্যকার, কবি, অসামান্য একটা ব্যক্তিত্ব। ওই সময় আসল প্যারিসের সময়কার লোক, অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকে পড়েছিলেন, অ্যাম্বুলেন্স চালক, যেরকম অ্যাপোলিনিয়ার ছিলেন অনেকটা জাকব সেরকম। তারপরে কিছুদিনের জন্য ডিটেনশন করানো হয়েছিল। জাকব তো একটা বলছে, এটা আমি একটু এম্বারেসড হয়ে বলছি, এবং আবার একই সঙ্গে খুব কনফিডেন্টলি বলছি, জাকব তো কথাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঠিক কথা, যে a poet is a liar who always speaks the truth. এর থেকে ভালো কথা আর কি হতে পারে? আমি শুধু সত্যের সাধনা করি, এই কথা বলাটা বড্ড বেশি মধুর। কবিতার কথা, সাহিত্যের কথা যখনই আমরা বলি, সত্য ছাড়া কিছু বলা উচিত না, এগুলো সেরকম ভাবে দাঁত কাটানো। জাকব তো কথার সামনে অবশ্যই বইট ইজ এ লায়ার। আপনি প্রথমেই প্রশ্ন করবেন, সেটা তো সত্যি কথা অস্বীকার করতে কোনো লাভ নেই। তার সেই মাধুর্য দিয়ে, সৌন্দর্য দিয়ে তিনি এমন কিছুকে মুড়ে রাখেন, এমন সুগার কোট করে রাখেন, তাই জন্যই তো কবিতা বলি। আর তাই জন্য তো আমার কবিতাগুলো কবিতা হয় না, আমি ডাকি না। আমি অ্যান্টি পোয়েট্রি লিখি, আমি নিকানোর পাড়া লিখি, আমি বেটর ব্রেস্ট লিখি, আমি পাবলো নেরুদা লিখি। এরা তো কেউ কবি নয়, এরা তো কবিতা লিখতে পারেনি। পৃথিবীটা পাল্টে গেছে, ভাষা বিন্যাস যেরকম পাল্টে গেছে, বাংলা এবং বাঙালি যেমন পাল্টে গেছে, রাজনৈতিক
ডাইনামিক্সটা যখন এসে একটা ভাষার উপরে আছড়ে পড়ে, তার যে চেহারা তৈরি হয় সেটা সম্পূর্ণভাবে আলাদা একটা বিন্যাস তৈরি হয়। ঠিক একই রকম ভাবে কবিতা থেকে, নাটক থেকে, আমার তো মনে হয় ব্রাত্য বসুর নাটক হচ্ছে অ্যান্টি থিয়েটার, একেবারে নতুন ভাষা বিন্যাস তৈরি হয়েছে। বলুন আপনি, বাদ দিয়ে দিন, নাটক নয়, কিচ্ছু আসা যায় না ব্রাত্য বসুদের। কেননা আমরা দেখেছি কিভাবে চেকোস্লোভাকিয়ার হ্যাভেল কিভাবে উঠে এসেছে। আমি একটা ভূমিকাতে এই প্রসঙ্গে ওর সঙ্গে হ্যাভেলের তুলনা করেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ভাষা বিন্যাসের কথা আমি বলছিলাম, যে ভাষাকে বাঁচিয়ে রাখার কথা সবাই বলছেন, সেই জায়গায় আমাদের কি পার্টিসিপেশন হতে পারে? খুব পরিষ্কারভাবে আপনাদের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে বাংলাকে মারা হচ্ছে, বাংলাকে মারা হবে, এবং মারটা আস্তে আস্তে অধ্যাপকদের দিকেও আসবে। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে অধ্যাপকরা খুব সেফ, একেবারেই নয়। এবং শিক্ষিত শ্রেণীর দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে। শুরু হয়েছে শ্রমিক পরিযায়ীদের দিকে। যে ছেলেটি সেদিনকে পালিয়ে এসেছে মহারাষ্ট্র থেকে মার খেতে খেতে, এবং সে যখন ট্রেনে উঠেছে, ট্রেনে ওঠার পরে কেন মারা হবে কেন, এটা প্রথম প্রশ্ন। মারছেন কেন? আপনাদের বলছি না, যারা মারছেন তাদেরকে প্রশ্নটা করতে উত্তর দিতে, মারছেন কেন, কি পেয়েছেন, তাকে মারবেন কেন? একটা শ্রমিক, সে হিরে কাটতে বম্বেতে গেছে, আমি নিজে চিনি তাকে, কিভাবে পালিয়েছে। আপনারা জানেন মেদিনীপুর থেকে প্রচুর শ্রমিক বম্বেতে যায় হিরে কাটতে। হিরে কাটতে কাটতে তাদের যক্ষা হয় এবং মারা যায়। এই নিয়ে নাটক আছে, মারাঠি নাটক আছে। তো এই যে ছেলেগুলো যাচ্ছে নিজের ভাষা ছেড়ে, সংসার ছেড়ে, বউ ছেলে মেয়ে ছেড়ে আর একটা জায়গায় গিয়ে তারা কাজ করছে, তাদের জন্য কাজ করছে। আচ্ছা ঠিক আছে, ভারতবর্ষের জন্য কাজ করছে। তো তারপরে সে যখন বাড়ি ফিরে আসছে, তার সারা গায়ে মার। নাগপুরে যখন ট্রেনটা দাঁড়িয়েছে তখন ভাবছে নেমে পড়বে কি, সে একটি সাক্ষাৎকার দিয়েছে ছেলেটি, ভেবেছে নেমে পড়বে কি, নেমে পড়ে লাইন ধরে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরবে, অকল্পনীয়। তো সেই ছেলেটা যখন তার দেশের বাড়িতে ফিরে আসছে, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছে কি এনেছো, সে বলেছে, সে তার সারা গা খুলে দেখিয়ে দিয়ে বলেছে, দেখো আমার সারা গায়ে মেরেছে, তো এইগুলোই আসলে হিরে, আমি এই হিরে এনেছি তোমার জন্য। তোরা কি আমাদের সত্যি হিরে দিচ্ছেন? আমাদের হিরে লাগবে না, আমরা হিরে দিয়ে তোমাদেরকে আমাদেরকে এবং তোমাদেরকে স্বাধীন করেছি, আমরা হিরে দিয়ে তোমাদেরকে জাগরণ ঘটিয়েছি, আমরা তোমাদেরকে শিখিয়েছি। সুতরাং এই একটা জায়গায় যখন এই পাওয়ার পলিটিক্স, পাওয়ার গেম, এবং যাদের সম্পূর্ণভাবে একটা বৃহত্তর পরিকল্পনা, যে পরিকল্পনাকে চুরমার করে দিয়েছেন 5 বছর অন্তর অন্তর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই লড়াইটা আজকে যে জায়গায় তিনি নিয়ে আসতে পেরেছেন, সেটা পশ্চিমবঙ্গের আর কোনো মুখ্যমন্ত্রী কোনো দিন করে দেখান। বাংলা ভাষা এর আগেও আক্রান্ত হয়েছে, বাংলা ভাষা জ্যোতিবাবুর সময়ও আক্রান্ত হয়েছে, তার পরবর্তী সময়ও আক্রান্ত হয়েছে। আমি নিজে তখন খুব ছোট, সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে স্প্ল্যানেডে কার্জন পার্কে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়েছি মিছিল করে, তাকে অনুসরণ করে। সেখানে অনেক সমস্ত বাংলা ভাষার প্রধান প্রধান লেখকরা উপস্থিত ছিলেন, সন্দীপন চট্টোপাধ্যায়, দেবেশ রায় থেকে শুরু করে আরো অনেক, সবাই হেঁটেছে। সুতরাং সেই আন্দোলন, আমার মনে হয় যেরকম বিচ্ছিন্নভাবে যে আন্দোলনগুলো হয়েছিল, সেগুলোর যেমন মূল্য আছে জোরালো। এখন দেখবেন গ্র্যান্ড হোটেলে ঢুকতে গিয়ে দেখবেন বাঁদিকে একটা বাংলায় লেখা আছে গ্র্যান্ড হোটেল। সুনীলদা যখন ঢুকছিলেন তখন ওদের ম্যানেজার একজন পাঞ্জাবি এসে বললেন, বলুন সুনীলবাবু কি ব্যাপার, কি হয়েছে? আমরা তখন পেছনে দাঁড়িয়ে, উনি বললেন, না আমরা সবাই মিছিল টিছিল করছি, যেরকম বলতেন, তা এইখানে কেউ বাংলা লেখে না, স্প্ল্যানেডে দাঁড়িয়ে আমরা এখন। বিরাট ভালো খবর এটা যদি সুনীলদা পেতেন, যে
থেকে কর্পোরেশন থেকে সম্পূর্ণ নিয়ম হয়ে গেছে যে সমস্ত সাইনবোর্ডটা হচ্ছে ভিজুয়াল ইম্প্যাক্ট, যাতায়াতের পথে সারাক্ষণ দেখতে পাচ্ছেন। সুতরাং আমাদের মাননীয় মেয়র ঘোষণা করেছেন যে সমস্ত সাইনবোর্ড বাংলা বাধ্যতামূলক করা হলো। এটা অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয়, যেটা অনেক 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 আগে থেকে হতে পারে, তাই এই সময় হয়েছে, এটা তো খুবই ভালো ব্যাপার। তো আজকে সেই ম্যানেজার বলেছিল, আমাদেরকে কেউ কোনোদিন বলেনি যে গ্র্যান্ড হোটেলের নাম ইংরেজিতে আছে, হিন্দিতে আছে, কেউ বাংলায় লিখতেই বলেনি, কেউ বলেনি, আমি কালকেই লিখে দেবো। তার পরের দিন থেকে তিনি বাংলা চালু করেছেন। সুতরাং আমার মনে হয় ঠিক জায়গায় ঠিকভাবে প্রত্যাঘাতটা হওয়া দরকার, এবং সেটা হলেই তারা বুঝবেন যে তারা যে মারছেন কিন্তু শুধুমাত্র শ্রমিকদের নয়, আসলে মারছেন ওই প্রজেক্টটা তাদের মাথায় আছে, যেটার সঙ্গে আরো অন্যান্য প্রজেক্টগুলো যুক্ত আছে, এসআইআর যুক্ত আছে, এবং তারা ঠিক করে নিয়েছে যে হিন্দু এবং হিন্দুস্তান হচ্ছে আমাদের আসল স্বপ্ন। সেই স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কোনোদিন সফল হবে না। এবং এখানেই আমার যেটা শেষ কথা আমি বলতে চাই, যে বাংলা ভাষার জন্য আমরা গর্ব অনুভব করি, খুব ভালো। বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতির জন্য আমরা যেখানেই যাই, এমনকি আমি একটা লেখায় লিখেছিলাম যে একেবারে গ্রিসের একটি পাহাড়ের মাথায় সেখানে সাহিত্য সমাবেশ হয়েছিল আন্তর্জাতিক, সেখানে গিয়েও দেখলাম বাংলা ভাষা সম্পর্কে মানুষের কি প্রবল আগ্রহ। এই যে বাংলা ভাষা একদিনে হয়নি, এই ভাষাটার যে অন্যরকম একটা মর্যাদা আছে, এবং সেটা যে সারা বিশ্বে সম্মান পেয়েছে, আপনি বলতে পারেন বেশি সংখ্যক মানুষের মধ্যে পাওয়া যাবে। আজকে ধরুন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অনুবাদক ক্লিন্টন বিসিলি, যাকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্মানিত করেছেন গত বছর তার আগের বছর, সেইখানে তিনি অনুবাদ করছেন মাইকেল। সেইখানে বসে তিনি, তার ট্র্যাডিশন রয়েছে শিক্ষা সাউথ এশিয়ান ডিপার্টমেন্টের শিকাগো বিশ্ববিদ্যালয়, তাদের পুরো একটা ডিপার্টমেন্ট, এবং তারা মাইকেল থেকে শুরু করে জীবনানন্দ দাশের যে বিখ্যাত বই এটা পাঠ, এই অনুবাদ করেছেন, যে অনুবাদের জন্য তিনি সারা পৃথিবীতে পুরস্কার পেয়েছেন। তো আজকে আমার মনে হয় এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটাকে যারা জ্ঞান চর্চার সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে এক একজন উদাহরণ হিসেবে উঠে আসতে পারেন। তাদের কাছে ছাত্রছাত্রীরা রয়েছে, ছাত্রছাত্রীদের কাছে পাড়ার মানুষেরা আছে, পাড়ার মানুষের কাছে সাধারণ মানুষ আসে। এইভাবে যদি প্রবাহিত হতে পারে, যে দাবিটা একেবারে প্রশাসনের চূড়ান্ত জায়গা থেকে আসছে, তা আমাদের সবার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে একেবারে ডাউনস্ট্রিমে যদি পৌঁছতে পারে, তাহলেই আমার মনে হয় আমরা যারা বাংলা ভাষা নিয়ে গর্ব করি, আমরা যারা বাংলা ভাষা নিয়ে উপার্জন করি, আমরা যারা বাংলা ভাষার জন্য পেট চালাতে পারি, আমরা যারা বাংলা ভাষার জন্য এখনো মাথা উঁচু করে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে বসতে পারি, তাদের আজকে একটা বিরাট দায়িত্ব, আমাদের সকলের সেই দায়িত্ব। আজকে রাস্তায় নামার প্রয়োজন আছে, আজকে এই লড়াইকে চূড়ান্ত একটা জায়গায় নিয়ে যেতে হবে বলে আমি বিশ্বাস করি। তাহলেই আমাদের এই কাজটা, এই গরিমাটা, এই যে আমরি বাংলা ভাষা, এই কথাটার মধ্যে যে গরিমা আছে, যে প্রশংসা আছে, যে মাতৃস্নেহেও মিশে আছে এটার মধ্যে, সেইটাকে যদি সম্মান করতে পারি, যে মা মিশে আছে সেটাকে যদি সম্মান করতে পারি, তাহলে আসলে তো শেষ পর্যন্ত বাংলা ভাষা আমার মা, আপনার মা, আপনার স্নেহ, আপনার শ্রদ্ধা, আপনার কামনা, বাসনা, হাহাকার, স্বপ্ন, এই সমস্ত নিয়ে বাংলা ভাষা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আজকে সেই দিন, আজকে সেই সময় যখন আমাদের প্রত্যেককে পথে নামতে হবে। যারা পথে নামতে না পারেন তারা লিখবেন, যারা লিখতে পারেন না তারা বলবেন, যারা বলতে পারেন না তারা চিৎকার করুন, আর যারা কিছুই করতে পারবেন না
শান্ত হয়ে চুপ করে থাকুন। পৃথিবীর একটা পরম শক্তির নাম নীরবতা। আপনি কি জন্য নীরবতা পালন করছেন পৃথিবীর যে কোনো মানুষ বুঝতে পারবে। সারা তুর্কিতে একটি মাত্র ছেলে আলবার্ট একটি পার্কে এসে একা দাঁড়িয়েছিল। প্রথম দিন তাকে দেখে লোক চলে গেল, পরের দিন দুজন তার পাশে এসে দাঁড়ালো, তারপরের দিন 5 জন। এই করতে করতে 1 মাসের শেষে সেই যুবক ছেলেটির পাশে সম্পূর্ণ পার্কে ভরে গেল সব মানুষ, তারাও সব নীরব হয়ে দাঁড়িয়েছিল। পৃথিবী দেখলো নীরবতার কি ক্ষমতা। সেটা এমনকি ওই বসফরাসের তীরে দাঁড়িয়ে একটি ছেলে প্রমাণ করে দিয়েছিল। একটা গল্প বলে শেষ করি। পিকিং মানে এখনকার বেইজিং। আমি একটা লিখেছি, ঠিক 101 বছর আগে রবীন্দ্রনাথ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছে। আপনারা জানেন সেই সময় কিছু প্রগতিশীল, কোট আনকোট প্রগতিশীল শব্দটা, যেটার মানে আপনাদেরকে বলে দিতে হবে, কিছু প্রগতিশীল ছাত্র সংগঠন রবীন্দ্রনাথের বিরোধিতা করেন। কেন রবীন্দ্রনাথ এত স্পিরিচুয়ালিজমের কথা বলবেন, কেন অন্তরের শুদ্ধিকরণের কথা বলবেন? আমরা ওসব চাই না। আমরা চাই টেকনোলজি, আমরা চাই ডেভেলপমেন্ট, উন্নতি। সেসব কথা বললেন না কেন রবীন্দ্রনাথ? এটাই ছিল রবীন্দ্রনাথের বিরুদ্ধে একেবারে চূড়ান্ত। মানে ধরুন, আমি হলঘরটা দেখেছি, এটা ডাবল একটা হলঘর, মানে পরিসরে, এবং সেখানে ভর্তি ছেলেমেয়েরা। তারা প্রায় মাঝখান দিয়ে এসে বিলি করতে করতে, হ্যান্ডবিল বিলি করতে করতে রবীন্দ্রনাথের বিরুদ্ধে স্লোগান দিতে চলে গিয়েছিলেন। সমস্ত উদ্যোক্তারা একেবারে অত্যন্ত এম্বারেসড হয়েছিল। তার দীর্ঘ বর্ণনা আবারও আপনাদের বিখ্যাত বাংলার অধ্যাপক, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রণম্য মানুষ, আমি তো দুবেলা প্রণাম করি ওকে, আমার সঙ্গে কোনোদিন তার দেখা হয়নি, কিন্তু আমি প্রণাম করি যে ইন্ডিয়ান লিটারেচারের মতো বই লিখতে পারে সাহিত্য একাডেমি থেকে, তিনি অর্থে প্রণম্য। সারা ভারতবর্ষের ইতিহাস একটা মানুষ, তখন তো ওই রকম ছিল না যে টেকনোলজিক্যাল সাপোর্ট, একটা লোক একটা ডিকশনারি বানাতে পারে, এটা তো ভাবুন দেখে, সেটা ছিল আমাদের। আবার শিশিরবাবু একটা সারা ভারতবর্ষের ইতিহাস, বাংলা সাহিত্য, ভারতীয় সাহিত্যের ইতিহাস একা করে গেছে। তার একটি লেখাতে পুরো ডিটেলস পাওয়া যায়, সেটা খুব কঠিন নয়, চাইলেই পড়ে নিতে পারে। আমি শেষ হয়ে যাচ্ছে, গল্পটা পড়ি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের 100 বছর এই বক্তৃতা দেওয়ার একটা বিরাট সেলিব্রেশন করে পিকিং বিশ্ববিদ্যালয়। প্রায় সারা বছর ধরে সারা ভারতবর্ষ থেকে লেখক, কবি, বুদ্ধিজীবী, গায়ক, পেইন্টার, ফিল্ম মেকার্স সবাইকে তারা নিয়ে যায়। মানে চৈনিক সরকার, চীন দেশের সরকার তাদেরকে নিয়ে সারা বছর ধরে। তারই একটি দলে, 10-15 জনের একটি দলে আমার একটা যাওয়ার সুযোগ হয়েছে একজন লেখক হিসেবে। তো যেখানে গিয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে গিয়ে, পিকিং বিশ্ববিদ্যালয়ের ঢোকার মুখেই, মানে যেটা আর্টস ফ্যাকাল্টি, ঢোকার মুখেই একটা কোনায় অপূর্ব রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি আছে। সেই মূর্তিতে আমরা মালা টালা দিয়ে উপরে গেলাম। এইবার 15টা ছেলে মেয়ে রবীন্দ্রনাথের গান গাইতে শুরু করল। বিশ্বাস করুন, আমার মনে হলো শান্তিনিকেতনে বসে আছি। এত নির্ভুল উচ্চারণ বাংলার, এত নির্ভুল তাদের গায়কী, এত সুন্দর তাদের পরিবেশনা। আমি আমার নিজের কথা বলবো, আমি তো মুগ্ধ হয়ে গেছি। এই রবীন্দ্রনাথ যাকে নিয়ে এত, মানে তারপরে সেই মাও সেতুং এর সময় গেছে, ওই গেছে, অনেক কাটাছেড়া হয়েছে, কত পরিবর্তনের মধ্যে দিয়ে এসছে। সেই রবীন্দ্রনাথের একটি কবিতা আমাকে ওখানকার একজন মিনিস্টার, শিক্ষামন্ত্রী নন, মানে অন্য ইন্ডাস্ট্রি হবে, শিক্ষামন্ত্রী হলে আমি বিশ্বত হতাম না, কোন একটা ইন্ডাস্ট্রি বেজিং এ, তিনি আমাকে রাত্রিবেলা ওখান থেকে পিকিং বিশ্ববিদ্যালয়, উনি বললেন, আমি ছোটবেলায় আমার গ্রামে
রবীন্দ্রনাথের কবিতা পড়েছি স্কুলে, সেই পড়ে আমি বড় হয়েছি। আমার তখন মনে হলো লোকটা মানে ভুল মারছে, দেখি তো ঠিকঠাক বলছে কিনা। আর কোন কবিতা? স্কুল পাঠ্য, ঠিকই করেছে, 2 বিঘা জমি। এবং বলছেন এই কবিতাটা যে জমি সংকট সারা চীন জুড়ে, এবং তিনি যখন ছাত্র অবস্থায় এরকম ক্লাস 7-8 থেকে বড় হয়েছেন, বলছেন আমি গ্রামে দেখেছি, ওই কবিতাটা আমাদের সবার কবিতা হয়। এই জমি নিয়ে কি সংকট চীনের, তখন বুঝতেই পারছেন। তারপরেই তো মানে বা ওই সময়ে তারপরে সেই লং মার্চ, আবার গ্রিন রেভলিউশন, মাওসেদুং, কত কি হবে, চীন পুরো পাল্টে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যখন বললেন যে 2 বিঘা জমি এবং 2টো লাইনও শুনিয়ে দিলেন, আমি তখন নিজেকে বলেছিলাম আমি আবার এই বাংলা ভাষাতেই জন্মাতে চাই। এই গল্পটা কোন ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তিনিও গিয়েছিলেন, তিনি রবীন্দ্রনাথের এইসব প্রশংসা শুনে কি হয়েছিল তার, বাঙালির এই প্রশংসা শুনে তার কি হয়েছিল, তার চোখ দুটো কেমন হয়ে গেছিল, আমার খুব দেখার ইচ্ছে ছিল। আর তো কোনোদিন দেখা যাবে না, সম্ভবই নয়, ওই মুহূর্তে তো আমি ছিলাম না। আর যারা ছিলেন তারা তো ছবি তুলে রাখেন না, ছবিতে তো কোনো ধরা পড়ে না। তো সেই যে জায়গাটা, যে একজন মন্ত্রী, চীনের মন্ত্রী বলছেন আমি বড় হয়েছি 2 বিঘা জমি পাঠ করে, এই বাঙালি চীনে নয়, ল্যাটিন আমেরিকায়, ইউরোপে এবং সারা পৃথিবীতে বেঁচে আছে, বেঁচে থাক। এই বাংলাকে, এই বাঙালিকে এবং বাংলা ভাষাকে পেলোডারে করে তুলে ওপারে ফেলে দেওয়া যাবে না। বাংলা থাকবে এবং বাংলা বুঝিয়ে দেবে যে শেষ পর্যন্ত বাংলাই যা পেরেছিল, বাংলা এখান থেকে যা পেরেছিল, 50 বছর আগে যা পেরেছিল, 70 বছর আগে যা পেরেছিল, 200 বছর আগে যা পেরেছিল, এখনো সেই ক্ষমতা, সেই পোটেনশিয়াল বাঙালির আছে। এবং আমি মনে করি সেটাই হচ্ছে বাংলার গরিমা। এই গরিমা নিয়ে আমাকে বাঁচতে দিন, এই গরিমা নিয়ে আপনারা বাঁচুন, এবং এই গরিমা যেন শেষ দিন পর্যন্ত আমরা রক্ষা করতে পারি। নমস্কার, ধন্যবাদ।